বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন বা পরবর্তী থেকে লাইভে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক দিন পরে আজকে লাইভে আসলাম। পূর্বে আমি দিয়েছি। তো আশা করি আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে, প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় শিক্ষক ও অভিভাবক, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকে আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা সবাই অবগত আছেন। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা কিভাবে প্রশ্ন তৈরি করবেন, আর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে প্রস্তুত করবেন সেটা আমি আজকে দেখাবো। তো আশা করি আমার সাথে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এবং যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। আর আপনি চাইলেও আমার সাথে আজকে স্ট্রিমইয়ার্ডে লাইভ যুক্ত হয়েছি, আপনি যুক্ত হতে পারবেন। আশা করি আমি লিংক দিয়ে রেখেছি, পূর্বে মেসেঞ্জে আমি লিংক দিয়েছি, এবং কি কোথায় থেকে আমার যুক্ত হয়েছেন একটু যদি সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি আমাকে জানাতেন, সাউন্ডটা ঠিক আছে কিনা আমি একটু কমেন্টটা দেখতে চাই। আহ যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই। এমডি ফজল হক আহমেদ স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে প্রায় যুক্ত থাকেন, তারপর কমেন্ট করেছেন। জয়নুল আবেদিন তৌহিদ স্যার, জি স্যার ক্লিয়ার আছে স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আর আপনি চাইলেও আমার এই স্ট্রিমের আমার সাথে যুক্ত হতে পারবেন। আমি স্যার লিংক দিয়ে রেখেছি, পূর্বের মেসেজে আমি লিংক দিয়ে রেখেছি। আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন স্যার। তো আমি আশা করব কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। আর আর কেউ যদি চান আমার এই লাইভে যুক্ত হতে, আশা করি যুক্ত হতে পারবেন। আমার সাথে আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছেন। ইনগালা তোসিবা, হেলো ফ্রম গোয়ারিয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই। কে কোথায় এসে আমার সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন, আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আজকে আমি 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন, আপনি পরীক্ষার প্রশ্ন কিভাবে করবেন, শিক্ষণকালীন মূল্যায়ন, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন এবং পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখাবো। আর কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন, এমডি শাহউদ্দিন হোসেন, সাদ্দিন হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আশা করি ভালো আছেন। আমার সাথে যুক্ত থাকবেন, আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে আপনাদেরকে আজকে যে টপিকস নিয়ে এসেছি আমি দেখিয়ে দেব। আমার সাথে যুক্ত হয়েছেন এম এ মামুন সরকার স্যার, দাউদকান্দি থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি পরিশ্রম করে যাচ্ছেন ইংরেজি ভার্সন নিয়ে, স্পোকিং ইংলিশ। স্যার আপনার কাজ অব্যাহত রাখবেন। আশা করি আমরা সব ভাষার প্রতি পারদর্শী হবো, আশা করি সাথে যুক্ত থাকবেন। আর আপনারা যে কেউ চাইলে আমার সাথে লাইভে কিন্তু যুক্ত হতে পারবেন। আমি স্ট্রিমইয়ার্ডের লিংক দিয়ে রেখেছি পূর্বের পোস্টে, একটু কষ্ট করে আমার পোস্টে যে লিংকে ক্লিক করলে আমার সাথে সরাসরি আপনি যুক্ত হতে পারবেন। তো আশা করি যুক্ত হবেন। অলরেডি একজন যুক্ত হয়েছে, যে কেউ আমার সাথে যুক্ত হতে পারবেন। আহ তা যে কেউ আমার সাথে যুক্ত হতে পারবেন, লিংক দিয়ে রেখেছি। তারপর আমার সাথে যুক্ত আছেন, আমরা কিছুক্ষণ পরে 10-এ আমরা সাদিকা সুলতানা ম্যাম, আসসালামু আলাইকুম স্যার ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি প্রায় আমার লাইভে যুক্ত থাকেন। তারপরে সালমা মুন্নি ম্যাম, আসসালামু আলাইকুম স্যার, ঢাকা থেকে আছি, থাকবো। ম্যাম অসংখ্য ধন্যবাদ, জয়েন থাকবেন। এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু সাড়া দিবেন। আমরা 10-এ আজকে মূল পর্বে চলে যাব। আজকে মূলত আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখি, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, আমি আপনাদেরকে আজকে শিক্ষণকাল 2024 সালে ষষ্ঠ থেকে এবং দশম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলা কিভাবে আমরা অলরেডি দিয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেব, এবং এবং শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আলোচনা করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে করবেন,
আশা করি আমরা উত্তর দিয়ে দেবো। আমি একটু আপনাদের কাছে সময় নিচ্ছি, তারপর আমরা চলে যাব মূল পর্বে। আমার সাথে যারা যুক্ত আছেন, অবশ্যই কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চলে যাব, একটু পরেই চলে যাব মেইন, আমরা যে আজকে যে টপিকস নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই অবগত আছেন, আমার সাথে আরো যুক্ত আছেন। আহ হ্যাঁ, আব্দুল আল রয়েল ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন, আমার প্রাণের বিদ্যালয় আটকলা বহুমুচ্চলে কেমন আছে? হ্যাঁ ভাই, অনেক ভালো আছে, আপনাকে খুব মিস করি। আপনার প্রতি দোয়া রইলো। আপনি বিদেশ থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন। সবসময় নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, দেশের কল্যাণে এগিয়ে আসবেন। আপনাকে খুব মিস করে হাটকলা বহু উচ্চ বিদ্যালয়। আহ তারপরে সালমামণি ম্যাম, আমি ঢাকা থেকে দেখছি। তারপর আমার সাথে যুক্ত আছেন রৌনক রীতি। জি স্যার, আমি আছি ম্যাম, অসংখ্য ধন্যবাদ, যুক্ত থাকবেন আমার সাথে। তারপরে আব্দুল্লাহ আল রয়েল ভাই, উনি কাতার থেকে আমার সাথে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, খুব মিস করি। আশা করি শীঘ্রই আপনাকে আমরা দেখতে পাবো, দেশে আসবেন। আপনি যুক্ত থাকবেন। আমার সাথে আছেন জুনাইদ জওয়া, সাইদুর রহমান, না কমেন্ট করেন নাই। আমি সাতক্ষীরা থেকে যুক্ত আছেন মোস্তাফিজুর হোসেন, সাতক্ষীরা থেকে যুক্ত আছেন। ঢাকা থেকে জুনাইদ জুনাইদ সিদ্দিকুর রহমান, না সিদ্দিকুর রহমান, আহ, হাটকড়া স্কুল। অসংখ্য ধন্যবাদ ভাই, যুক্ত স্যার আপনাকে। তারপরে যুক্ত আছেন সাকিব আহমেদ, আহ, আহ, ঢাকা থেকে যুক্ত আছেন। আর যুক্ত আছেন আহ, সিপ্ত নাবিলা ম্যাডাম। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, আপনাকে অভিনন্দন জানাই, কংগ্রেচুলেশন। আপনার শুভকামনা করি, যেহেতু থাইল্যান্ডের ইয়ে পেয়েছেন। যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সিন্তুরা নাবিয়া সিদ্দিকা ম্যাম, ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। লিপি পাল হবিগঞ্জ থেকে, ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাই। সিদ্দিকা সিন্তুরা নাবিনা সিদ্দিকা ম্যাম আবারও কমেন্ট করেছেন, কদম ও মনোনীত উচ্চ বিদ্যালয় থেকে কোয়াতলী চট্টগ্রাম। ম্যাম অসংখ্য ধন্যবাদ। আরেকজন মহসিন ভাই, বাড়িতে আসবেন কবে? হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি দেশে আসছেন। অবশ্যই সুযোগ পেলে গ্রামে যাব। আসলে এই সময় ব্যস্ততা থাকি, এই জন্য যেতে পারি না। আর আবার আমি যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। আমরা 10-এ আজকে সেশনটি আমি শুরু করব। আর একটু অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন। একটা মিনিট আপনাদের সময় নিচ্ছে, আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি। একটু সময় নিচ্ছে আপনার কাছ থেকে, যারা আমার সাথে যুক্ত আছেন। অনেকদিন পরে লাইভে আসছি, অনেকদিনে আসা হয় না। আমরা জানি বাংলাদেশ খুব ক্লান্তি সময় যাচ্ছে। বন্যা, আপনারা জানেন চট্টগ্রাম বিভাগের 11টি জেলাতেই বন্যা প্লাবিত হয়েছে। আমি কুমিল্লা থেকে যুক্ত আছি, আপনারা ইতিমধ্যে সবাই জানেন কুমিল্লার 17টা উপজেলা থেকে 14টা উপজেলা প্লাবিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সবাই ভালো আছে। অবশ্যই আমরা বন্যার্থীর পাশে থাকবো, ত্রাণ বা পুনর্বাসন নিয়ে আমরা তাদের পাশে থাকবো। যারা এতদিন বন্যার্থীর পাশে ছিলেন, আমরা হাল ছাড়বো না, আমরা পাশে থাকবো, তো তাদের প্রতি দোয়া রইলো। আহ, তো আমার সাথে যারা যুক্ত আছেন, যুক্ত থাকবেন। আমি একটু পরে শুরু আমি লাইভটা শেয়ার করে নিচ্ছি, তারপর আপনাদের কাছে চলে আসবো। আর আপনি চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন, আমি স্ক্রিনের লিংক দিয়ে রেখেছি। আমি আরেকটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, অনেকেই বর্ণার্থীর জন্য আমাকে টাকা দিয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে দিয়েছেন, তাদের এই ত্রাণটা যেন কবুল করে। তাদের ত্রাণগুলো আমরা পৌঁছে দিয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মেসেঞ্জারে বা আমার মোবাইলে টাকা পাঠিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই হাত প্রশস্ত রাখবেন, বর্ণার্থীদের সামনে আরো আহ, সাহায্য করবেন। আমি একটু আপনাদেরকে সময় নিচ্ছি, আমি একটু লাইভটা শেয়ার করছি, যার কারণে আমি একটু 10-এ শুরু, একটু পরে আমরা শুরু করে দেবো। একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু কে কোথা থেকে চট করে লিখে ফেলেন, আমরা আপনাদের কমেন্ট গুলো পড়ে আমাদের কাজে চলে যাবো। আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। হ্যাঁ, তারপরে শুধু আমরা আর একটু কমেন্ট করে, একটা মিনিট কমেন্ট করি, কি কোথা থেকে যুক্ত আছেন। আমার সাথে যুক্ত আছেন
শামীম, রোমানা শামীম ম্যাম, ঢাকা থেকে ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। খুব মিস করি আপনার অনুপ্রেরণা, আপনার আগ্রহ, উদ্দীপনা। আমরা এগিয়ে যাচ্ছি, সবসময় যুক্ত থাকবেন। তারপর আমার সাথে যুক্ত আছে, হ্যাঁ, ঢাকা থেকে রোমানা ম্যাম যুক্ত আছে। আর তারপরে সালমা মুনি ম্যাম, বর্ণার্থের জন্য অনেক কাজ করেছেন স্যার, দেখছি। শুভকামনা রইলো আপনাদের অনুপ্রেরণা ম্যাম। সবসময় পাশে থাকবেন এবং বর্ণার্থীর পাশে থাকবেন। আর লিপি ম্যাম, সর্বশেষ স্যার, আমি হবিগঞ্জ থেকে, রামপুর উচ্চ বিদ্যালয় থেকে। তো প্রিয় সুধী, যারা আমার সাথে এতক্ষণ যুক্ত আছেন, আমরা আর কথা না বাড়িয়ে আজকের যে সেশনটা, অনেকদিন পরে কিন্তু লাইভে এসেছি, যার কারণ হচ্ছে বর্ণার্থীদের পাশে আপনাদের অনুপ্রেরণা ছিলাম এতদিন, এখনো আছি। আর এখন মূলত প্রায় বাংলাদেশ অধিকাংশ বর্ণার্থী শুকিয়ে গিয়েছে। আমার সাথে আরেকজন যুক্ত হয়েছেন, একটু বলি, যেহেতু আমার উপজেলা থেকে যুক্ত হয়েছেন, খাদিজা তোজ্জোরা দাউদখালী থেকে যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আমি যেটার জন্য আপনাদেরকে আজকে বিষয়টা উপলব্ধি করব, যেটা হচ্ছে, আমি আজকে যেই অনেক দিন পরে লাইভে এসেছি, যার কারণ একটাই, যেটা আমরা স্ক্রিনে আপনারা লিখেছি, 2024 শিক্ষাবর্ষ ষষ্ঠ থেকে এবং নবম শ্রেণী অলরেডি আপনারা জানেন পরীক্ষা নীতিমালা সংশোধন হয়েছে। আপনাদেরকে আমি টোটালি এখন চলে যাব, যেটা যে বিষয়টা একটু লক্ষণীয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদেরকে অলরেডি স্কুলে চলে গেছে কিভাবে আমরা প্রশ্ন করব, কিভাবে শিক্ষার্থীর মূল্যায়ন করব, কিভাবে ফলাফলটা তৈরি করব, টোটাল কিন্তু দিয়েছে। আগের সিস্টেম গুলো একেবারে ভুল। আপনারা সবাই খুশি, নৈপুণ্য অ্যাপ থেকে অলরেডি যারা আমার সাথে লাইভে আছেন, আপনাদের নৈপুণ্য অ্যাপে নিয়ে খুব যন্ত্রণা ছিল। এই যন্ত্রণা থেকে আপাতত একেবারে কি বন্ধ। আপনাদের নৈপুণ্য আর প্যারা দিবে না। আগামীতে আমরা কোনো সফটওয়্যারের মাধ্যমে বা কোনো এক্সেলের মাধ্যমে, কোনো ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল তৈরি করব, সেটা আমাদেরকে দিয়েছে, স্কুল কর্তৃপক্ষ করবে। তো আর আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার আগে আমি একটু দুজন কমেন্ট করে আমরা পরবর্তী, আমি যারা আমার সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আর আপনি চাইলেও আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন। আমি পূর্বে লিঙ্ক দিয়ে রেখেছি। আমাকে আরেকজনের প্রশ্ন করেছে, একটু না পড়ে নয়, যে জোবেদা জোড়া, শরীফুল ইসলাম স্যার, শাহিদুর রহমান, সহকারী শিক্ষক, আটকলা বঙ্গোচ্চবিদ্যালয়। হ্যাঁ ম্যাম, স্যার আমাদের স্কুলে আছে, খুব প্রাণপ্রিয় একটা শিক্ষক, যার অনেক মেধা এবং শিক্ষার্থীর সাথে খুব বন্ধুসুলভ মিশে। অনেক মেধাবী আমরা টিচার পেয়ে খুব খুশি, যার যশোর থেকে এনটিএস মাধ্যমে এসেছে। সাইদুর রহমান স্যারের জন্য শুভকামনা রইল। উনি আমার সহকর্মী, এমন সহকর্মী পেয়ে আমি গর্বিত। আমার সাথে যুক্ত আছেন, আর একটু বলি, আহ, আমাদের প্রিয় স্যার কবির খান বিপ্লব, যে সহকারী প্রধান শিক্ষক বড়সাহা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উনি যুক্ত আছেন, যে কুমিল্লা জেলার আইসিটি আইকন, সবসময় পড়াশোনা দিয়ে যান। স্যার কমেন্ট করেছেন, চালে যান, চশমা সুন্দর লাগছে, লাইভ শেষ হলে চশমা আমাকে উপর দিয়ে যাবে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। এটা আমার চশমা না, এটা একটা গিফট চশমা। আপনার অনুপ্রেরণা সবসময় আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু আপনি সহকারী প্রধান শিক্ষক হয়েছেন, সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কবির স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, লাইভে যুক্ত হয়েছেন। আমরা তারপর আরেকটা পড়ব, যেটা আমার আরফিন মুক্তা। আহ, আহ, আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মানবন্টন নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তাতে কোনো অতিরিক্ত প্রশ্ন রাখা হয়নি, ফিক্সড 100 মার্কের প্রশ্ন। তাহলে বার্ষিক পরীক্ষা কি একই প্রশ্ন কি তৈরি হবে? ম্যাম, আমি অবশ্যই আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন, এই উত্তরগুলো আমরা দিয়ে দেব। আর আর সালমান মুনি ম্যাম বলছিল, খুব ভালো হয়েছে, নৈপুণ্য অসম যন্ত্রণা দিয়েছে। হ্যাঁ ম্যাম, আগামী গত যে ছিল, আপনারা এখন 100% ধরে যে নৈপুণ্যের যে প্যারা ছিল, এটা একেবারেই বন্ধ। তো প্রিয় ভিউয়ার, আমি আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আমি আজকে প্রথমেই আপনাদেরকে একটু নির্দেশনা দেখাবো, তারপরে প্রশ্ন চলে যাব, তারপর আস্তে আস্তে আমরা যে রেজাল্টটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখাবো। আমি স্ক্রিনটা একটু শেয়ার করব, একটু কমেন্ট করে জানাবেন যেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। অবশ্যই আমাকে একটু জানাবেন। স্ক্রিনটা একটু শেয়ার করবো। এখন আমি একটু স্ক্রিন অ্যাডে আছি, যে কেউ চাইলে আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন। আমি পূর্বের পোস্টে আপনাকে লিংক দিয়ে রেখেছি, আপনি আমার সাথে জয়েন হতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি লাইভে এসে প্রশ্ন করতে পারবেন, কোনো জানা থাকলে অবশ্যই লাইভে এসে প্রশ্ন করতে পারবেন। তো আমরা একটু এখন চলে যাব, স্ক্রিন শেয়ারে চলে যাব, যেটা আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারে দেখাবো। আমি একটু স্ক্রিন শেয়ারে চলে যাই। অবশ্যই যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, একটু স্ক্রিন শেয়ার হয়েছে কিনা আমার একটু একটু জানাবেন।
আমি একটু উপকৃত হব যারা আমার সাথে লাইভে যুক্ত, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা যদি একটু কেউ একটু নক করতেন, যারা আমার সাথে লাইভ অনেকজন যুক্ত আছেন আমার সাথে, দীর্ঘ অনেকদিন পরে লাইভে এসেছি। আহ আসবো আসবো সময় পাই না, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা যদি একটু কমেন্ট করতেন কেউ। কমেন্টের অপেক্ষা ছিলাম। হ্যাঁ, অবশ্যই কমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাকে লিখেছেন আব্দুল আজিজ, হয়েছে। সিদ্দিকুল আমিনা সুলতানা ম্যাম, ক্লিয়ার দেখা যাচ্ছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার জন্য শুভকামনা। আপনাকে এ, এ, আমি একটু স্ক্রিনটা প্রথমে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা অলরেডি, আমি একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি যে আপনাদের সুবিধার্থে। দেখেন স্ক্রিনটা আমি একটু বড় করে নিয়েছি, এমনই রাখি। হ্যাঁ, একটু আরো একটু বড় করি। হ্যাঁ, এরকমই হলে মানে ভালো হবে। দেখেন এই চিঠিটা আমরা অলরেডি পেয়েছি, যেটা ছিল 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষা গ্রহণ করছে। আপনাদেরকে অবগত করছি, আমাদের এখন দুইটা ভাবে মূল্যায়ন করবো। একটা হচ্ছে শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন, একটা হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন। দুইটা সেক্টর নিতে আমরা এখন মূল্যায়ন করবো। এটা কিভাবে করবেন, এটা নিয়মটা আমি একটু দেখাবো। একটু নির্দেশনা দিয়েছে, আপনারা অলরেডি পড়েছেন, আমি একটু আবার ফিডব্যাক করলাম। আর যদি কোনো প্রশ্ন কারোর থাকে, অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। এইগুলো আমি আর পড়ি না, যেহেতু ষষ্ঠ সপ্তম শ্রেণী আমরা জানি। মানবন্টন গুলো আমরা একটু চলে যাব, যে নির্দেশনা একটু চলে যাব। দেখেন একটু নিচে যাচ্ছি, যেটা আমি এখন পড়বো আপনাদেরকে, একটু ছোট করে নিই। দেখেন এখানে লেখা আছে, দেখেন 2024 শিক্ষাবর্ষের শিক্ষানবিশের মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা মূল্যায়ন। তাহলে আমরা দুইটা সেক্টরে মূল্যায়ন নেব, শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা মূল্যায়ন। তো সেটা কিভাবে নেব আমি একটু আপনাদেরকে এখন দেখাবো। আমি একটু দেখেন লেখা আছে এখানে, পাঠ্যপুস্তক কর্তৃক 2024 ষষ্ঠ এবং অষ্টম নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষার মূল্য সংক্ষেপ পাঠ্যসূচি প্রণয়ন, প্রস্তুত ধারণা, মানবন্ধন সংশোধন পরিবর্তন করা হয়েছে। অলরেডি আপনারা সবাই জানেন এটা সংশোধন করা হয়েছে। যেমন সাধারণ কোন কোন সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা ধারা মাধ্যমিক স্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠান 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষার পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষিত বিষয়সমূহ দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতা অনুষ্ঠিত হবে। মানে দশম শ্রেণী কিন্তু আগে নির্ম হবে, এটার সাথে সম্পৃক্ত হবে না। চলুন এবার আমরা যে কাজটা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরীক্ষা পরিচালনা, দুইটা সেক্টর আমরা কিন্তু শিক্ষার্থীকে মূল্যায়ন করবো। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন। প্রথম যে ধাপটা আছে একটু আমরা পড়বো নিয়মটা। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পূর্ণ হবে। যে বইগুলো আছে ওই বই অনুযায়ী হবে, বইয়ের কোনো পরিবর্তন হবে না। এখানে 2 নম্বর যে অপশনটা লেখা আছে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমি পূর্বে বলেছিলাম, মূল্যায়নের কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুইটি ভাগে অনুষ্ঠিত হবে। আমার একজন শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় দুইটা ভাগে মূল্যায়ন করতে হবে। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা পড়া অবস্থা, আমরা জানি পড়া অবস্থায় শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে। আর বার্ষিক পরীক্ষা দুইটা ভাবে বিভক্ত অনুষ্ঠান হবে। দেখ এখানে এখানে লেখা আছে, দেখেন 3 নম্বরে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সময় নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষণের ধারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নমালার নমুনা অনুসরণ করে বার্ষিক বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রদান করবেন। তবে কোন ক্রমে নমুনা প্রশ্ন মধ্যে হুবহু ব্যবহার করা যাবে না। আমরা প্রশ্নতে যাব, তারপরে সেটা আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে একটা প্রশ্ন দিয়েছে, কিভাবে আমরা তৈরিবোধ করব। কিন্তু অবশ্যই যে প্রশ্নটা বিষয় আমরা জানি 11টা বিষয়, হিন্দু ধর্ম নিয়ে 11টা বিষয় প্রশ্ন দিয়েছে, ওই প্রশ্নটার নমুনা আমাদেরকে দিয়েছে, ওইটার নমুনা অনুযায়ী আমরা কি নেব, পরীক্ষা প্রশ্ন করব। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার জিনিসটা দেখেন, এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আমরা সবাই একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম মোট নম্বর হবে 100, মানে প্রত্যেকটা বিষয়ের মোট নম্বর 100 হবে। এর মধ্যে দেখেন শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30%। যেটা আমরা দুইটা ভাগে শিক্ষার্থী মূল্যায়ন করব, শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমরা 30% শিক্ষার্থীকে করব। আর পরীক্ষার গুরুত্ব, যেটা বার্ষিক পরীক্ষার গুরুত্ব, সেটা হচ্ছে 70% হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম
আমরা টোটালি শিক্ষণকালীন মূল্যায়ন পেয়েছি 30%, আর আমরা শিক্ষণকালীন মূল্যায়ন করবো, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করবো 100 নম্বর, মানে টোটাল 100 নম্বর হবে। আর এখানে আরেকটা জিনিস বলছে, সব পরীক্ষার রেজাল্ট আমরা শিক্ষার্থীকে জিপি অনুযায়ী, গ্রেড অনুযায়ী দেবো। এটা হলো। এখন আসেন আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা আমাদের কি করণীয়, কি কাজ করতে হবে, তাকে কিভাবে মূল্যায়ন করবেন। 30%, মানে 30 নম্বর কিভাবে দিবেন তাকে। প্রত্যেকটি বিষয় পাঠ্যপুস্তক নিজস্ব একক কাজ, জোড়া কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং মূল্যায়নের আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্ধারণের সময় যথাযথ অনুসরণ করতে হবে। আমরা যে পড়ার অবস্থায় তাকে যে মূল্যায়ন করবো, একক কাজ দেবো, জোড়া কাজ দেবো, তখন তাদেরকে আমরা ওই নাম্বারটা কি করতে হবে, সংরক্ষিত করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতায় শিক্ষণকালীন মূল্যায়ন যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং সেগুলো সামনে সম্পূর্ণ হবে, সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমরা যেই শিক্ষণকালীন মূল্যায়ন করব, অবশ্যই আমাদের বিশ্বভিত্তিক শিক্ষক তার বিষয় অনুযায়ী শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড রাখতে হবে। একটা এই রেকর্ড দেখে আমরা বার্ষিক পরীক্ষার সাথে আমরা 30% 30 নম্বর কি করব, যোগ করতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে হবে। দেখেন, বার্ষিক পরীক্ষা কিভাবে মূল্যায়ন করবেন। এতক্ষণ আমাদেরকে জানিয়েছি শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন আমরা পেয়েছি 30%, যেটা আমরা 30 নম্বর তাকে শিক্ষণকালীন দেবো, আমাদের সেখানে যুক্ত করব। আর শিক্ষণকালীন বার্ষিক পরীক্ষাটা আপনি কিভাবে করবেন দেখেন। 6 নম্বর যে অপশনটা, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রত্যেকটি বিষয় 100 নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা মোট সময় হবে 3 ঘন্টা। তারপরে এখানে লিখিত পরীক্ষার প্রশ্নের মানবন্টন কিভাবে আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন মনে রাখতে হবে, প্রতিটি বিষয়, বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি বিষয় 100 নম্বর পরীক্ষা হবে এবং সময় হবে 3 ঘন্টা। এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এখানে আরেকটা জিনিস আমরা নমুনা দেব। আরেকটা জিনিস এখানে দেখেন, অবশ্যই লিখিত পরীক্ষা লেখার জন্য পূর্বে বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা অবশ্যই, মানে শিক্ষার্থীকে অবশ্যই আমরা জানি খাতা দিতে হবে। এইবার আসেন যেটা 8 নম্বর অপশনটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু সেন্সিটিভ বিষয়। আপনারা দেখেন 8 নম্বর যে অপশনটা আছে, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে বলা হয়েছে বার্ষিক যে এতক্ষণ আপনি শিক্ষণকালীন মূল্যায়ন 30% দিয়েছেন এবং বার্ষিক পরীক্ষা তারা 100 নম্বর দিয়েছেন। নাম্বারটা কিভাবে ফলাফল গ্রেড হিসাবে প্রস্তুত করবেন সেটা আমি আপনাদেরকে এখন একটু জানাবো। সেটা খুব জরুরিও। দেখেন, এখানে লাগছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বার্ষিক ফলন প্রস্তুতির ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে আমরা জানি নম্বর 100। এই নম্বরের মধ্যে দেখেন ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়ন আমরা জানি 30 নম্বর, মানে 30% থাকবে। লিখিত পরীক্ষা থাকবে, বার্ষিক পরীক্ষা থাকবে 70%। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু পরে একটা অপশনে দেখাবো, যে বার্ষিক পরীক্ষা আমরা জানি 100 নম্বর হবে, কিন্তু সেটাকে কনভার্ট করে আমরা 70% রূপান্তরিত করতে হবে। আর এখানে দেখেন, যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক, শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দ কত নম্বর থাকবে, 30 নম্বর। লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে কত নম্বর, 100 নম্বর। অনেক শিক্ষক এখানে একটা মানে জটলা লিখেছে। লিখিত পরীক্ষা যদি 100 হয়, তারপর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন যদি 30 নম্বর হয়, তাহলে এখানে কত হয়ে যায়, 130 নম্বর। আসলে 130 নম্বর পরীক্ষা হবে না, এখানে 130 নম্বর পরীক্ষা হবে, কিন্তু আপনাকে এটাকে যে 100 নম্বর যে পরীক্ষাটা হবে, সেই 100 নম্বরটাকে আমরা যদি একজন শিক্ষার্থী 80 পায়, সেটাকে 70% কনভার্ট করতে হবে। 70% কনভার্টের পরে যেই 70%, যে আমরা যদি 70-কে 100-কে 80-কে 70-কে কনভার্ট করি, সেটা 56 হবে। আর মনে করি সেই 30 থেকে 30 পেলো, 30 আর 56 আমরা যোগ করবো, তো এই টোটাল রেকর্ড আমরা গ্রেড হিসাবে শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষা দেব। এখানে এই কথাটাই বলেছি। দেখেন, বিষয় ধারাবাহিক মূল্যায়ন ক্ষেত্রে প্রাপ্ত নম্বর সাথে লিখিত বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল গ্রেড নির্ণয় করতে হবে। আমি আপনাদেরকে একটু নিচে একটা নমুনা কপি দিয়েছি, আমি একটু দেখাই। আপনারা যারা অনেকে নির্দেশনা পড়েছেন, আমি আবার একটু দেখাবো। দেখেন একটু স্ক্রিনে, এখানে উদাহরণ দিয়েছে যে আমরা 30 নম্বর এবং 100 নম্বর, 130 হলো, এটাকে কিভাবে 100 রূপান্তরিত করবো। দেখেন, ধরা যাক বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়ন তার 30 নম্বর। 30 নম্বরতে একজন শিক্ষার্থী পেলো 25 নম্বর, 25 নম্বর তাকে দিলাম শিক্ষণকালীন মূল্যায়ন। আর লিখিত পরীক্ষা মোট নম্বর 100, সে পরীক্ষা দেওয়ার পরে সে প্রাপ্ত নম্বর পেলো 80। 100 থেকে 80 পেলো, আর এখন 30 থেকে 25 পেলো। এই 25-কে আমরা কোনো কনভার্ট করবো না, আর কোনো পার্সেন্টেজ করবো না। আমরা পার্সেন্টেজ কোনটা করবো, মোট নম্বর, যে পরীক্ষার যে মোট পরীক্ষা হবে 100 নম্বর, সেটাকে প্রাপ্ত নম্বর 80, এটাকে আমরা 70% রূপান্তরিত করবো। দেখেন, এখন বাংলা বিষয় তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর 80 নম্বর, 80 নম্বর পেয়েছে, 100 থেকে 80 নম্বর পেয়েছে, সেটাকে আমরা 70% কনভার্ট করবো। দেখেন, এখানে 80 দিয়ে
80 × 70, আমরা এই এটা যদি পার্সেন্ট করি সেটা হবে, ফলাফল হবে 56। এই 56-র সাথে আমরা কত কত যোগ করব? 25। এই দেখেন লেখা আছে, দেখেন 25 যোগ 56 কত হয়েছে? 81। এখন তাকে আমি কি করব? গ্রেডে রূপান্তরিত করব। গ্রেডের একটা চার্ট দিয়েছে, আপনারা পূর্বে জানেন। তাহলে আমরা এখন শিক্ষার্থীকে আমরা মোট নাম্বারে ফলাফল দেব না, ফলাফল দেব গ্রেড পয়েন্ট অনুযায়ী, তাকে ফলাফল দেব, মানে জিপিএ অনুযায়ী তাকে আমরা এখন কি দেব? ফলাফল দেব। এই জন্য পরীক্ষা অনেক, দেখেন এখানে লেখা, যেমন এই শিক্ষার্থীকে যেমন 80 পেয়েছে, আমরা একটা নমুনা কপিও দিয়েছে। প্রাপ্ত নম্বর গ্রেড 80 থেকে 100 পেলে এ প্লাস পাবে, মানে 5 পয়েন্ট। এরপরে 70 থেকে 80 এ পাবে, 60 থেকে 69 এ মাইনাস পাবে, এই মাইনাস, এটা দেখা যাচ্ছে না, এই মাইনাস হবে। 50 থেকে 59 এটা 3 পয়েন্ট, এটা বি হবে। 40 থেকে 40 থেকে এটা লেখা মনে হয়, আমার ধারণা এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে 49 হবে। 40 থেকে 49 প্রিন্টে ভুল। 40 থেকে 49 2 পয়েন্ট সি হবে। আর 33 থেকে 39 ছেলে 1 পয়েন্ট হবে। আর এটা হলে বি। একটু লক্ষণীয় জিনিস দেখেন, নিচে একটা করণীয় একটা নির্দেশনা দিয়েছে। একটি বিষয় সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে ডি, যেটা হচ্ছে আমরা 1 পয়েন্ট পাবে, মানে 33 থেকে 39, মানে কোনোভাবে শিক্ষার্থীরা পাস করেছে। সব বিষয় যদি ডি পেয়ে উত্তীর্ণ হয় বিবেচনা করা হবে। যদি একজন শিক্ষার্থী 3 বিষয় ডি পেয়েছে, ওই শিক্ষার্থীকে পরবর্তী উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা করে সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান যদি মনে করে ওই শিক্ষার্থীকে কি করা যায়, উপরে প্রমোশন দেওয়া যায়, তাহলে ওই শিক্ষার্থীকে প্রমোশন দেওয়া যাবে। আর যদি না হয়, তাকে 3 বিষয় যদি ফেল করেছে, তাকে এই ষষ্ঠ শ্রেণীতে আবার রাখতে হবে। তো প্রিয় সুধী, আমি একটু আপনাদেরকে যে কিভাবে মান বন্টন, কিভাবে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে করবেন, বার্ষিক পরীক্ষার মূল্যায়নটা কিভাবে করবেন, বার্ষিক ফলাফল প্রস্তুত কিভাবে করবেন, এবং গ্রেড হিসেবে তার রেজাল্টটা কিভাবে দিবেন, আমি টোটালি আপনাদেরকে দেখে এলাম। আর যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, যদি এর ভিতরে কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি একটু দেখতে চাই কেউ আমার সাথে যুক্ত হয়েছে কিনা। না, আমার সাথে কেউ এখনো যুক্ত হয় নাই। এখন আপনাদেরকে আমি একটু নিয়ে যাব একটা প্রশ্নের নমুনা, আমি একটু প্রশ্নের নমুনা আপনাদেরকে বোঝাবো। আমরা একটু চলে যাচ্ছি এবার স্ক্রিনে। হ্যাঁ, একটু যাচ্ছি আপনাকে, আমার কাছে সবগুলো প্রশ্ন আছে, আপনাদেরকে একটু দেখাবো। আমি ষষ্ঠ শ্রেণীতে চলে যাই, একটু দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে। হ্যাঁ, মনে করুন আমি ডিজিটালে যাই, আমার কাছে এখানে ষষ্ঠ শ্রেণী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। সবগুলা বিষয় এখানে আছে। আমরা জানি একটা শ্রেণীতে 11টা বিষয় হিন্দু ধর্ম নিয়ে, মোট 10টা বিষয়। আর যদি আমরা হিন্দু ধর্ম ধরি, 10টা বিষয় থাকবে। এখানে আমি তো ধরেন ডিজিটাল প্রযুক্তি আমি ক্লিক করব। আমরা সবাই অবগত আছেন, অলরেডি আমাদেরকে একটা সিলেবাস দিয়ে দিয়েছে, মানবন্টন দিয়ে দিয়েছে, কিভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন সেটাও দিয়েছে, কিভাবে প্রশ্নটা তৈরি করবেন সেই নমুনা কপি দিয়েছে। আমি যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই আপনি কখনো আহ, এই প্রশ্নের নমুনা কপি হুবহু দিতে পারবেন না, আপনাকে নিজে তৈরি করতে হবে। একটু আগে আপনারা দেখেন আমরা একটু এখন আসছি বার্ষিক মূল্যায়ন 2024 ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। আমি প্রথমে আলোকপাত করব যেটা হচ্ছে আপনার ষষ্ঠ শ্রেণী। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি আপনাদেরকে একটু সুবিধার্থে। আমি ওখানে একটু যাব না, যেটা এনসিবি এটা করেছে। আমরা জানি এখন শিক্ষার্থীরা আগে ছিল, আগের কারিকুলামের প্রথম যে ইয়াটা ছিল, শিক্ষার্থীর যে মনোভাবটা ছিল, যে উদ্দেশ্য ছিল, যে প্রেরণা ছিল, শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে না, শিক্ষার্থীরা হবে সহযোগিতামূলক। কোনো প্রতিযোগিতা থাকবে না, থাকবে কি সহযোগিতামূলক। আর এখন বিষয় হচ্ছে সহযোগিতামূলক না, এখন হচ্ছে প্রতিযোগিতামূলক। লেখাপড়া আসলে প্রতিযোগিতামূলক হওয়া উচিত আমি মনে করি। এখানে আমরা বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে, আমরা আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, একটু একটু
হ্যাঁ, আমি একটু ল্যাপটপের চার্জ ছিল না, ল্যাপটপের চার্জের জন্য পিছনে চলে গিয়েছিলাম। আমি একটু আপনাদেরকে যেটা আবার একটু চলে যাই আমার স্ক্রিনে, ডিজিটাল প্রযুক্তি। আহ সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, আশা করি অনেক শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছেন। আমরা এখন থেকে আমরা প্রশ্নের নমুনা অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে। সব বিষয়ের সিলেবাস দিয়েছে, আপনার বিষয়ভিত্তিক অনুযায়ী আপনারা সিলেবাস দেখে নেবেন এবং প্রশ্নটা কিভাবে তৈরি করতে হবে সেই নমুনাও দিয়েছে। আপনারা এখন একটু জিনিস দেখেন, ষষ্ঠ শ্রেণীতে কতগুলো অনেকগুলো অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য একেবারে শর্ট করে দিয়েছে। দেখেন ষষ্ঠ শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তির সিলেবাস কিন্তু দিয়েছে 3, 4, 5, 6 অভিজ্ঞতা, মানে 1, 2, 3, 4টা, এই চারটার ভিতরে তার কি আসবে, তারকে মূল্যায়ন করবে। আমরা জানি শিক্ষার্থীকে এখন কিভাবে প্রশ্ন করবে। 2 নম্বরে দেখেন একটু মূল্যায়নের কাঠামো, আমি একটু আগে আপনাদেরকে দেখেছি, শিক্ষণকালীন মূল্যায়ন 30%, আর সামষ্টিক মূল্যায়ন মানে 70%, মানে পরীক্ষা হবে 100 কিন্তু তাকে 70% কনভার্ট করতে হবে। আর শিক্ষণকালীন মূল্যায়ন 30%, 30% কি হবে, যুক্ত হবে। শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা শিক্ষণকালীন সময় হয়, আমরা সবাই জানি। সেটা আমরা পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রশ্ন কি, প্রশ্নগুলা কিভাবে হবে, কি ধরনের হবে, কিভাবে করবেন। এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। আমি একটু আপনাদেরকে দেখাই শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষার্থীকে কিভাবে দিবেন। অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজের জন্য 10 নাম্বার দিতে পারবেন। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য 10 নাম্বার দিতে পারেন। তারপর শ্রেণীর কাজ বা পাঠ্যপুস্তক, এই ধরনের একক কাজ, দল কাজের জন্য তাকে 10 নাম্বার দিতে পারেন। মানে এটি শ্রেণীমূলক কাজ, শিক্ষণকালীন মানে শ্রেণীমূলক কাজ। এই অনুযায়ী তাকে আমরা কি করবো, 30 নাম্বার দিতে পারি। দেখেন এখানে চলেছে, আমরা এভাবে কিন্তু আপনি আলাদা একটা জায়গার রোল লং, প্রত্যেক শিক্ষার্থীর রোল লং অনুযায়ী শিক্ষণকালীন মূল্যায়ন আপনাকে করে রাখতে হবে এবং এটা জমা রাখতে হবে স্কুলে। এবার আসেন আমরা যেটা এখানে বলি, নিচে একটু একটা নমুনা দিচ্ছে, দেখে কাজের নমুনা হিসেবে প্রদত্ত উদাহরণসমূহ বাইরে অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে, এগুলোর নমুনা মাত্র ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট শিক্ষার্থী, এটা একটা নমুনা দিয়েছে, আপনি আপনার মতন শিক্ষণকালীন মূল্যায়ন বিষয়ভিত্তিক অনুযায়ী দিবেন। এইবার আসেন আমি যেটা দেখাবো, সামষ্টিক মূল্যায়ন, যেটা বার্ষিক পরীক্ষার জন্য আমরা কিভাবে শিক্ষার্থীকে প্রশ্নের ধরনটা করব এবং কিভাবে থাকবে সেটার একটা ধরন দিয়েছে। দেখেন আমি একটু প্রথমেই বলবো, শিক্ষার্থীর 4টা ধরনে ভাগ করেছে। যে বার্ষিক পরীক্ষার 4টা ধরন, এই প্রথমটা দেখেন, 1 নাম্বার যেটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসাবে থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা এবং তাকে 15টা উত্তর দিতে হবে। এই জন্য 15 নাম্বার বরাদ্দ থাকবে। এক কথা উত্তর, আমরা জানি এক কথা উত্তর থাকবে 10টা এবং 10টার মধ্যে 10 নাম্বার এবং 10টি দিতে হবে। এক কথা উত্তর আমরা সবাই জানি, মানে প্রশ্নটা থাকবে যেমন বাংলাদেশের রাজধানী কোথায়, এমন একটা প্রশ্ন থাকবে, 10টা থাকবে, প্রশ্ন থাকবে 10টা, তাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে এক কথা উত্তর। আর সংক্ষিপ্ত 2 নম্বর দেখেন, সংক্ষিপ্ত উত্তর থাকবে, তারপর থাকবে সংক্ষিপ্ত উত্তর থাকবে। সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টা, 10টার মধ্যে 10টা দিতে হবে এবং প্রত্যেকটি নম্বর হচ্ছে 1 নাম্বার, প্রত্যেকটি নম্বর হচ্ছে 1 নাম্বার থাকবে। তারপরে আমরা দেখতেছেন এখানে স্ক্রিনে প্রত্যেকটি নম্বর থাকবে 2 নম্বর, 20 এবং 10টার জন্য 20 নাম্বার বরাদ্দ থাকবে। আর এখানে আরেকটা জিনিস, সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সেটা কাকে বলে, তথ্য যোগাযোগ প্রযুক্তিগত বা আইসিটি কাকে বলে, এমন আমরা বলতে পারি। তো সংক্ষিপ্ত প্রশ্ন আমার থাকে 10টা। আরেকটা আমরা এখন 2টা সেক্টর, এটা নিয়ে আমরা অনেক সময় সংকোচ আছি, যেটা হচ্ছে রচনামূলক 2টা সেক্টরে ভাগ করেছে। দেখেন রচনামূলক প্রশ্ন, ব্র্যাকেটে লেখা আছে দৃশ্যপটবিহীন। এখানে প্রশ্ন থেকে 5টা দিতে হবে, 3টা এবং প্রত্যেকটির প্রত্যেকটির মান হচ্ছে 5 নাম্বার, 3, 5, 15। এখন আমরা অনেক সময় শিক্ষক বা শিক্ষার্থীরা স্যার দৃশ্যপটবিহীন কি, রচনামূলক প্রশ্ন বুঝেছি, দৃশ্যপটবিহীন কি। দৃশ্যপটবিহীন হচ্ছে একটা, যেমন এমন একটা প্রশ্ন থাকতে হবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লেখো। এই ধরনের প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন, মানে কোনো একটা লাইন থাকবে, কোনো উদ্দীপক থাকবে না, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন।
দৃশ্যপট প্লটবিহীন আমি আবার একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির গুরুত্ব লেখো। এরকম 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্ন থেকে শিক্ষার্থী 3টা উত্তর দিতে হবে। আরেকটা 4 নম্বর একটা আইটেম ধরন আছে, দেখেন সেখানে লেখা আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। অনেকে প্রশ্ন করে স্যার দৃশ্যপট নির্ভরটা কি? দৃশ্যপট নির্ভরটা হচ্ছে এই ধরনের প্রশ্ন থাকবে 60টি, দিতে হবে 5টি এবং প্রত্যেকটির মান থাকবে 8 নাম্বার করে, 5 8 40। দৃশ্যপট নির্ভর হচ্ছে একটা উদ্দীপক থাকবে। আমরা আগে যে সৃজনশীল শিক্ষার্থীদের দিয়েছিল একটা উদ্দীপক থাকবে, ওই উদ্দীপকের 2টা প্রশ্ন থাকবে, ক এবং খ। আমি একটু আপনাদেরকে নিচে দেখাবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে দৃশ্যপট নির্ভর হচ্ছে একটা উদ্দীপক থাকবে, ওই উদ্দীপক থেকে 2টা প্রশ্ন দিবে। প্রথমটা প্রশ্ন হচ্ছে 3 নাম্বার আর দ্বিতীয়টা প্রশ্ন থাকবে 5 নাম্বার, মোট 8 নাম্বার। চলুন এবার তাহলে আমরা বুঝতে পারলাম বার্ষিক পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি 6ষ্ঠ শ্রেণী ঠিক সেম 6 থেকে এবং 9ম শ্রেণী পর্যন্ত সেম আইটেমে থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথা উত্তর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে। ঠিক এভাবে স্ট্রাকচারটা থাকবে। আমরা ঠিক এভাবে প্রশ্ন তৈরি করতে হবে, আমরা শিক্ষার্থীকে ঠিক এভাবে বুঝাতে হবে তোমরা এখন থেকে এভাবে পড়াশোনা করো, আপনিও এভাবে ক্লাসে পাঠদান শুরু করে দেন। কেন শিক্ষার্থীর জন্য সময় একেবারে কম, আর ধরতে হলে 2 মাস আছে, কেন ডিসেম্বরের ফার্স্ট উইকে মানে পরীক্ষা হতে পারে। তাই আমরা 2 মাসে শিক্ষার্থীকে একেবারে আমাদের যতটুকু আছে ততটুকু আমরা তাদেরকে প্রস্তুত করে রাখবো। এইবার চলুন আমরা এখন চলে যাব একটা বিষয়ের প্রশ্ন কিভাবে তৈরি করে সেটা একটা নমুনা প্রশ্ন দিয়েছে। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জানি আমরা বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে এবং 15টা পয়েন্ট দিতে হবে। আর আমরা বহু নির্বাচনী মানে হচ্ছে একটা প্রশ্ন থাকবে 4টা উত্তর থাকবে, সেখান থেকে তাকে একটা উত্তর চয়েস করতে হবে, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বহু নির্বাচনী পয়েন্ট এভাবে থাকবে, শিক্ষার্থীরা দিবে, শুধু উত্তরটা লিখবে। এইবার আসেন আমরা এক কথা, যেমন স্ক্রিনে এক কথায় উত্তর দাও, এখানে আমরা কটা থাকবে? 10টা থাকবে, সেই 10টা দিতে হবে। দেখেন এক কথা প্রশ্ন, এক কথা উত্তরগুলো দেখেন একটু লেখেন। একটা প্রশ্ন থাকবে, করে উত্তর থাকবে না। যেমন বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিকানা কি, সে উত্তরটা লিখবে। একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য, সে এইগুলো হচ্ছে এক কথা উত্তর। এগুলা থাকবে কটা? 10টি। চলুন আমরা এবার একটু চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি 10টা থাকবে, 10টা থাকবে এবং 10টাই দিতে হবে এবং প্রত্যেকটির মান হচ্ছে 2 নম্বর। তাহলে 10টা 20 নাম্বার। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন হচ্ছে কপিরাইট বা প্লেটের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, একটি উদাহরণ দাও। অপটিক্যাল ফাইবার কি? একটি। এমনি এভাবে কটা থাকবে? 10টা থাকবে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কাকে বলে, কপিরাইট কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন বা কোনো শিক্ষার্থী আমার সাথে যুক্ত থাকলে অবশ্যই তুমি কমেন্ট করবে কোন স্কুল থেকে যুক্ত আছো। আর শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষক বৃন্দ যারা যুক্ত আছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই যদি আপনার এই পরীক্ষা মূল্যায়ন বন্টন বা প্রশ্ন, তারপর হচ্ছে ফলাফল কিভাবে তৈরি করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন। আমরা চেষ্টা করব আজকের সেশন শেষ করে আপনাদেরকে দেখাতে। একটু দেখেন দেওয়া আছে। এবার দেখেন রচনামূলক, যেটা আমরা রচনামূলক 2টা সেক্টরে ভাগ করা আছে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। আমরা জানি রচনামূলক, আমি পূর্বে বলেছিলাম এখানে রচনামূলক প্রশ্ন থেকে 5টি দিতে হবে, 3টি। দেখেন লেখা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও। ত্রাণ সংরক্ষণ পরিকল্পনা ব্যবস্থা, ত্রাণ সংগ্রহ বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে কটা থাকবে? 5টা দেওয়া থাকবে, 5টা দেওয়া থাকবে, দিতে হবে কটা? 3টা। তারপর দেখেন আরেকটা প্রশ্ন, আমরা যাবো এবার দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে দেখেন দৃশ্যপট নির্ভর প্রশ্ন 60টি থাকবে, দিতে হবে কয়টি? 5টি। দেখেন অলরেডি আমি স্ক্রিনে বলেছিলাম, আমরা জানি 5টি থাকবে, প্রত্যেকটির প্রশ্নের মান 8 নাম্বার থাকবে। দৃশ্যপট নির্ভর হচ্ছে একটা উদ্দীপক থাকবে। দেখেন উদ্দীপক অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে উদ্দীপক। এই 1 নম্বরের দেখেন, এখানে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে। যেমন কবি অনেকদিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান, অনেক মেধা শ্রম দিয়ে অবশ্যই তিনি হিমেল হাওয়া নামক একটি বই, কবিতার বইয়ের পাঠ্যলিপি তৈরি করেন। পরবর্তী পাঠ্যলিপি সরকারের দপ্তরে জমা দিয়ে এটি নিবন্ধন গ্রহণ করেন। তিনি ভালো একজন
প্রকাশকের মাধ্যমে একটি প্রকাশ করার চিন্তা করেছেন। সুমন নামে তার দূর এভাবে একটা ওই কি থাকবে, উদ্দীপক থাকবে। আর সেই উদ্দীপক থেকে 2টা প্রশ্ন থাকবে রচনামূলক। এখানে লেখা আছে, অনুচ্ছেদ উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটির স্বত্বাধিকারকে পাঠ্য বইয়ের ধারণা আলোকে ব্যাখ্যা করো। এটা থাকবে কত নম্বর? 3 নম্বর। 2 নম্বর প্রশ্ন দেখেন, সুমনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি? পাঠ্য বইয়ের ধারণার ভিত্তিতে তোমার মতামত দাও। তাহলে আমরা বোঝা গেল আমরা এভাবে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তো প্রিয় সুধী, আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, আশা করি আপনারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির মান বন্টন, প্রশ্নের ধরন এবং সিলেবাস আপনারা অলরেডি মাউস এনসিবি দিয়েছে, আপনারা সেটা সংরক্ষণ করবেন। আর যদি আপনাদের কারো না থাকে, স্যার 6, 7, 8, 9, 10 আমার কাছে সম্পূর্ণ পিডিএফ ফাইলগুলো আছে, অবশ্যই আপনাদেরকে আমি ইমেল বা কোনো দিলে আমি দিয়ে দেবো। আমার মেসেঞ্জারে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রিয় সুধী, আমরা দেখতে দেখতে প্রায় আজকের যে আমার যে আলোচনা বিষয় ছিল, শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করবেন, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে করবেন, পরীক্ষার ফলাফল প্রস্তুত কিভাবে করবেন, এবং ষষ্ঠ এবং একটা বিষয়ের যেই সিলেবাস সেটা আমি দেখিয়েছি, এবং শিক্ষণকালীন মূল্যায়নের মান বন্টন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে বার্ষিক পরীক্ষার মান বন্টন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তারপরে আপনাদেরকে যে একটা প্রশ্নের ধরেন নমুনা কিভাবে আছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর সর্বশেষ আপনাদেরকে একটু জানাবো, আমরা এখন থেকে আমাদের প্রতিষ্ঠানে আমার বিষয় যে বিষয় আছে, আমরা শিক্ষার্থীকে ঠিক ভালোভাবে বুঝিয়ে দেব কিভাবে কতটা কতটা অধ্যায় আছে, কিভাবে প্রশ্নটা হবে, প্রশ্নটা কিভাবে ধরন হবে এবং কিভাবে নম্বর হবে, কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, কিভাবে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে, সবগুলা অবশ্যই বুঝিয়ে দিবেন। তো আমরা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য, আমি আবার বলি, শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমাদের শিক্ষার্থীকে 30 নাম্বার দেব। আর বার্ষিক পরীক্ষা আমরা মূল্যায়ন, প্রত্যেক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা থাকবে 100, এবং ওই 100 নম্বরে সে যত পাবে তাকে আমরা 70% কনভার্ট করব। 70% কনভার্টের পরে যেই নম্বরটা আমরা পাবো সেই নম্বরের সাথে শিক্ষণকালীন মূল্যায়ন আমরা যোগ করব। যোগ করার পরে যে নম্বরটা পাবো সেই নম্বরটা আমরা গ্রেডে রূপান্তরিত করে প্রত্যেকটা বিষয় বিবেক করে তাকে আমরা ফলাফল কার্ড দেবো। সেটা আপনি এক্সেলে করতে পারেন বা কোনো ওয়েবসাইটে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, প্রতিষ্ঠান ইচ্ছে। কাজেই আমরা আর দেরি না করে আমরা আমাদের সিলেবাস বুঝে, আমরা মান বন্টন বুঝে আমরা কি করব, শিক্ষার্থীকে শীঘ্রই এভাবে প্রস্তুত করে তুলবো। যেহেতু তার আর অল্প কয়দিন সময় আছে, তাদেরকে আমরা প্রস্তুত করবো। আর যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে, সেম আমি একটু আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, যেহেতু একটু মানমন্ত্রটা দেখাই, অন্য একটা বিষয় দেখাই। বলবেন আমি ডিজিটাল প্রযুক্তির জন্য ডিজিটাল প্রযুক্তি দেখিয়েছি, আমি আরেকটা বিষয় একটু দেখাবো আপনাদেরকে। মনে করেন আমি একটা গণিত বিজ্ঞানে যাই, আমি একটু বিজ্ঞানে যাই, যেহেতু একটু বেশি দেখাবো না, আমি 9টার ভিতরে শেষ করে দেবো। আপনাদের কমেন্ট প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দেবো, যাতে আমার সাথে লাইভে যুক্ত আছে আর একটু, কেন আমরা এটা ভালোভাবে বুঝতে হবে, শিক্ষার্থীকে ভালোভাবে বোঝাতে হবে। আমরা যদি না বুঝি শিক্ষার্থীকে ভালোভাবে বোঝাতে পারবো না, কেন আমাদের জন্য এটা নতুন। তো প্রিয় সুধী, আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা আগের মতনই, শিক্ষণকালীন মূল্যায়ন 30%, আর সামষ্টিক মূল্যায়ন 70%, মানে আর বার্ষিক পরীক্ষার নম্বর 100 নম্বর। 100 নম্বর পরীক্ষাতে 100 নম্বর লিখিত পরীক্ষা দিবে, লিখিত দিয়ে সে যত নম্বর পাবে সেটাকে আমরা 70% কনভার্ট করব, কনভার্ট করে যত পাবো 30%, 30 শিক্ষণকালীন মূল্যায়নের সাথে আমরা যোগ করবো। এই সেম আগের কথা। এখানে দেখেন বার্ষিক পরীক্ষার সিলেবাস, দেখেন এখানে বিজ্ঞানের সিলেবাসটা অলরেডি দিয়েছে। এখানে কটা অভিজ্ঞতা দিয়েছে দেখতে পাচ্ছেন, আমরা অনেকগুলো দিয়েছে, অনেকগুলো আছে মনে হয়, এই জন্য দিয়েছে। 7টা অভিজ্ঞতা দিয়েছে, এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা সেটিও দিয়েছে। এবং ওই সেম শিক্ষণকালীন মূল্যায়ন 30 এবং সামষ্টিক মূল্যায়ন 70। শিক্ষণকালীন মূল্যায়ন 30 নাম্বার কোনো কনভার্ট হবে না, আর সামষ্টিক মূল্যায়ন যে লিখিত পরীক্ষা 100 পরীক্ষা নেবে সেটা 70% কনভার্ট হবে। অবশ্যই সবাই মনে রাখবেন, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 100 নম্বর পরীক্ষা নিবে, 100 নম্বর পরীক্ষার সে যদি 100 পায়, তো 100 কে আমরা 70%, 100 তো কেউ কোনো স্টুডেন্ট পাবে না একেবারে। যদি 90 পাই, 90 কে আমরা 70 দিয়ে পার্সেন্টেজ করে যে নাম্বারটা পাবো ওই শিক্ষণকালীন মূল্যায়নের সাথে আমরা যোগ করব। যোগ করার পরে যে গ্রেড হয় তাকে ওই গ্রেড অনুযায়ী আমরা কি করবো, ফলাফল দেব। এবার দেখেন এখানে মানবন্টন দিয়ে দিয়েছে একবারেই টোটালি একবারে দিয়েছে মানবন্টন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আর বেশি যাব না, সেম আগের মতনই প্রশ্ন নমুনা দিয়ে দিছে। তো প্রিয় সুধী, যারা আমার সাথে লাইভে যুক্ত আছে সবাই অসংখ্য ধন্যবাদ। আমি স্ক্রিনটা একটু রিমুভ করব।
এতক্ষণ আমার সাথে যারা যুক্ত ছিলেন, অনেক কমেন্ট করেছেন। আশা করি আমার আজকে যে লাইভটা ছিল, মূলত অনেকদিন লাইভে আসি না। যে বিষয় অনেকেই আমাকে বলেছে, স্যার এটা নিয়ে একটু লাইভ করেন। আর একটু ধারাবাহিকভাবে আমাদের একটু বুঝিয়ে দেন কিভাবে শিখন মূল্যায়ন করব, কিভাবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন মূল্যায়ন করব, কিভাবে ফলাফল রেজাল্টটা করতে হবে, সেটা অলরেডি দিয়ে রেখেছে। তারপর আমি একটু আবার সবার জানা একটু করলাম। তবে শুধু আমরা একটু কমেন্টে চলে যাই, যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নটা একটু দিতে চেষ্টা করব। দেখি আমরা একটু কমেন্ট গুলা পূর্বের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে চেষ্টা করবো। একটু কমেন্ট করে আমরা 9টায় শেষ করে দেবো। আর কমেন্ট গুলা আবারও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আমার শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থী যদি যুক্ত তোমরা থাকো, অবশ্যই তুমি তোমার নাম এবং কোন স্কুল থেকে যুক্ত আছো অবশ্যই বলবে। আর প্রিয় শিক্ষক বৃন্দ, আপনি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আপনার স্কুল, আপনি কোথায় যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনার যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদেরকে জানেন কি, কারো যদি কোনো পিডিএফ ফাইল লাগে অবশ্যই আমার মেসেঞ্জার নক করবেন, ইমেল নাম্বার দিয়ে রাখবেন। আমি সব শ্রেণী 6 থেকে এবং নবম শ্রেণী সকলগুলো আমি আমার কাছে আছে, আপনাদেরকে দিয়ে দেবো। তো একটু আমি ক্লিয়ার, আমি একটু যেহেতু আমার সাথে লাইভে ছিলেন যুক্ত, অনেক সময় নেটের কারণে যারা যুক্ত ছিলেন আমি একটু কমেন্ট গুলো একটু পড়বো। হ্যাঁ, হ্যাঁ, আফরিন মুক্তা ম্যাম বলছেন আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী মানদণ্ড নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তাতে কোনো অতিরিক্ত প্রশ্ন রাখা হয়নি, ফিক্সড 100 মার্কের প্রশ্ন, তাহলে বার্ষিক পরীক্ষায় কি একইভাবে প্রশ্ন তৈরি করবো? হ্যাঁ ম্যাম, আপনাকে এই প্রশ্নের একটা নমুনা দিয়েছে, এই প্রশ্নটা যেভাবে করেছে ঠিক সেভাবে করবেন, কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারবেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমি আবারও আফরিন মুক্তা ম্যামকে বলবো, আপনাকে একটা প্রত্যেক বিষয় ভিত্তিকের একটা প্রশ্নের নমুনা দিয়েছি, এই নমুনা যেভাবে প্রশ্ন তৈরি করেছে আপনি ঠিক এভাবে করবেন। সংক্ষিপ্ত প্রশ্ন, এক এক কথা উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন, রচনামূলক প্রেক্ষাপট নির্ভর, রচনামূলক প্রেক্ষাপট বিহীন, এভাবে করবেন। কিন্তু এই প্রশ্ন থেকে কোনো যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দিতে পারবেন না, সেটি কিন্তু লেখা আছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে, নৈপুণ্য অসম্ভব যন্ত্রণা দিয়েছে ম্যাম, সবকিছু নতুন, সবকিছু যন্ত্রণা দেয়, আস্তে আস্তে সবগুলা ইজি চলে আসে, সেটাকে আমরা স্বাভাবিক হিসেবে নেব। আমার সাথে যুক্ত ছিলেন সুমন সাদাত স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন। আহ একটু আমাকে প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করেন না এখনো, আমি একটু দেখি। উম আহ তারপরে সালমা মুনি ম্যাম, জি স্যার, কিংস কেয়ার সম্পূর্ণ দেখাচ্ছে, হ্যাঁ এটা অনেক আগের ছিল। আমার সাথে যুক্ত ছিলেন আশরাফুল আলম স্যার, স্যার আমি লালমনিরহাট জেলা থেকে দেখছি, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আমার সাথে যুক্ত ছিলেন, সবসময় অনুপ্রেরণা দিবেন। শিক্ষা সংক্রান্ত কাজ নিয়ে আমরা সবসময় এগিয়ে যাব আপনাদের অনুপ্রেরণায়। তারপরে আমার সাথে যুক্ত ছিলেন ম্যাম জুনাইদ জোয়া, ম্যাম অসংখ্য ধন্যবাদ, সত্যি স্যার অনেক সুন্দর গোছানো আলোচনা। হ্যাঁ, না ম্যাম, আমার মূলত ওই আপনাদেরকে আপনারা জানেন, তারপরে আমি আবার একটু স্মরণ করে দিলাম, একটু মিসিং, আমারও মিসিং থাকতে পারে, এই জন্য আপনাকে বলছি যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে লিখবেন, মিসিংটা আমরা শুধরাবো, কেন আমরাই আমরাই শিক্ষক, আমরাই সবার তর। হম রেকর্ড করে ইউটিউবে দেবো, হ্যাঁ অবশ্যই রেকর্ড করে ইউটিউবে দেবো, আমার ফেসবুকে আছে, ইনশাল্লাহ দেবো। আমার সাথে আরো যুক্ত ছিলেন আহ হ্যাঁ, জোরে আমাদের হাই স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের icon শরীর অবস্থা। হ্যাঁ ম্যাম, অসাধারণ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আসলেই আপনার এই কথাটাই আমি মানে হতবিম্বত হয়েছি, মানে কারোর প্রশংসা দেখলে আমি লজ্জিত হই। আর সবসময় শিক্ষকের জন্য কাজ করি, চেষ্টা করি থাকতে, নিজে ব্যস্ততার মাঝেও শিক্ষকের পাশে থাকতে চেষ্টা করি, এটাই আমার সবচেয়ে মানে প্রেরণা। কারোর হাসি আমার দেখা দেখা আমার সবচেয়ে ভালো লাগে। আমার সাথে ইনুস স্যার, মোহাম্মদ ইনুস স্যার, আপনি যা বলছেন তা তো লেখা আছে, পড়লেই বুঝতে পারছি, ওখানে লেখা নাই এমন কোনো প্রয়োজনীয় তথ্য থাকবে বলে। স্যার অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত স্যার এখানে আজকে লাইভে আসা, যদি কোনো নতুন কিছু থাকে, নতুন কিছু হচ্ছে আমাদের শিক্ষার্থীকে আমরা ভালোভাবে বোঝাবো, সেটাকে তাদেরকে বলবো যাতে আগের যে সেকশনে পড়ার সেকশন ছিল না, এখন আমরা একটু তাদেরকে মডিফাই কিভাবে পড়ালে শিক্ষার্থীরা দ্রুত ভালো রেজাল্ট করতে পারে সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত করতে হবে স্যার, আমাদের সবচেয়ে গুরুত্ব কাজ। আমরা যদি তাদেরকে পড়া দিয়ে দিই, শুধু পড়া দিয়ে তোমরা করে আত্মা করবে না, না স্যার, আমরাও তাদের সহায়ক হিসেবে কাজ করবো, তার জন্য তাদের জন্য হঠাৎ এই চলে এসেছে,
আমার নতুন বার্তা হচ্ছে আমরা শিক্ষকরা শিক্ষার্থীকে ভালোভাবে বহু নির্বাচিত শুরু করে রচনামূলক প্রশ্নগুলো যেভাবে হয় তাদেরকে হাতে হাতে ধরে ধরে আমরা শেখাবো। কেন এটা তাদের অল্প কয়দিন আছে, এটা হচ্ছে আমাদের নতুন বার্তা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনি কমেন্ট করাতে। সুমন সাদা স্যার উপস্থাপনা চমৎকার হয়েছে স্যার, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার কমেন্ট করাতে। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা আরো বাড়ে, অসুস্থতাও ভালো হয়ে যায়। রোমা আক্তার কেন প্যারা নিচ্ছেন এমনি এমনি এক্সাম নেন। আমার আপনাদের আগ্রহে ও কারিকুলাম তো থাকবে না, কোনো নাই। প্যারা নিয়ে লাভ কি? যেটা চেয়েছেন সেটা পেয়েছেন। এখন যাই দিকে সেটা নিয়ে কেন মাথা ঘামছে? তাও ফেসবুকে লাইভে ক্ষমা করবেন স্যার, অনেক আবেগকেবল। হ্যাঁ, রুমানা আক্তার ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাই। আসলেই আমরা বাকশক্তিহীন ছিলাম। শিক্ষার্থীরা এখন যে আগে যে প্রতিযোগিতা ছিল না, এখন হচ্ছে প্রতিযোগিতা। আহ তারপরে আরেকজন লিখেছেন আমাকে, সালমামণি ম্যাম, ভালো লাগলো স্যার উপস্থাপনা। ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাই। আসলেই আপনাদের লাইক কমেন্ট, আপনাদের অনুপ্রেরণা আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের সব সময় অনুপ্রেরণা দিয়ে রাখবেন। পজিটিভও কমেন্ট করবেন, নেগেটিভও কমেন্ট করবেন। আমার সবচেয়ে ভালো লাগে কেউ যদি আমার কাজের সমালোচনা করে, তাহলে আমার গতি আরো বাড়ে। আর যদি কাজের সমালোচনা না করে, তাহলে গতি বাড়ে না, কমে যায়। তো আশা করি সবসময় কাজের গতি পজিটিভও করবেন, নেগেটিভ করবেন। আমরা চেষ্টা করব আপনার যে নেগেটিভটাকে আমরা পজিটিভ এনে আমরা সেটাকে শুধরাবো, কাজ গতি বাড়বো। আমরা আরেকটু আছে, 8 মিনিট পরে আমরা চলে যাব। কে কোথায় থেকে যুক্ত আছেন? এমডি ফারুক আহমেদ স্যার প্রথমেই কমেন্ট করেছিলেন, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। বাংসুরুম ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন, চট্টগ্রাম বিভাগের। আমি স্যার আপনার কাছাকাছি আছি। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি অনেকক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন, সেই প্রথমেই আপনি কমেন্ট করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের অনুপ্রেরণার, সিনিয়র শিক্ষকদের অনুপ্রেরণা কিন্তু আমরা এগিয়ে যাই। আমার সাথে যুক্ত আছেন এমডি মাহফুজ আহমেদ, রাজশাহী থেকে দেখছি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। রাজশাহী হচ্ছে আমার একটা প্রাণের শহর এবং পরিচ্ছন্ন শহর, যেখানে আমি চারবার গিয়েছি। খুব সুন্দর একটা পরিচ্ছন্ন শহর। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। কেউ রাজশাহী কথা বললে আমার পরিচ্ছন্ন শহরের কথা মনে করে যায়। তা আমরা আশা করবো রাজশাহী শহরের মতো বাকি 8টা বিভাগ যেন এমন হয়। তারপরে স্যার আমাকে, স্যার এতগুলো প্রশ্ন 4টা শিক্ষক থেকে খুঁজে নেওয়া যায়, উদ্দীপক তৈরি করা অনেক কঠিন ও জটিল কাজ। হ্যাঁ স্যার, অবশ্যই জটিল কাজ। আমরা সেটাকে একটু মানিয়ে নিব, যেহেতু আমাদের এখনো সময় আছে, আরো 2টা মাস সময় আছে। আমরা যেহেতু বিষয় আপনি আপনি নিজেই তো প্রশ্ন করবেন একটা ক্লাস, শ্রেণী শিক্ষক আপনি মনে করেন গণিত, বাংলা, ওই শিক্ষক কিন্তু উনি নিজের হাতে প্রশ্ন তৈরি করবে, সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে, বহু নির্বাচনী প্রশ্ন করে তৈরি করবে। আপনাকে একটু কষ্ট করতে হবে, জটিল। আসলে আমাদের পেশাটা, এই যে আমরা শিক্ষকতা পেশা করি, আসলে স্যার দেখেন স্যার, আমরা সকলে শিক্ষকতা পেশা করি, সম্মান আছে, কিন্তু আমরা যে আর্থিক যে মান উন্নয়ন আসলে কিন্তু নাই। আমি আমার লাইফে যারা যুক্ত আছেন, আমরা অধিকাংশ শিক্ষকেরাই কোন রকম জীবনযাপন, মানে তার বেতন দিয়ে কোন রকম চলছে চলছে। আসলেই আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্টটাকে, আমাদের শিক্ষকদেরকে আর্থিক যে দায়ভারটা ইমিডিয়েটলি পরিবর্তন, সংস্কার করা দরকার। আশা করি বর্তমান যে অর্থমন্ত্রী সরকার আছে, আমাদের এই শিক্ষকের কথা চিন্তা করে আমরা যেন কোন রকম জীবনযাপন না, আমরা যেন ভালোভাবে শিক্ষকের মান নিয়ে বেঁচে থাকতে পারি, সেটা অবশ্যই আমরা চাই। তাহলে আমাদের এই এত কষ্ট, এত জটিল তখন আর লাগবে না। যখন আমাদের যে কোনো একটা জটিল কাজ করি, আমরা আর্ন যদি ভালো থাকে, কিন্তু আসলে যে পরিশ্রম করা, আসলে আমরা দেশের কারিগর, কিন্তু ওই আর সম্মান নেই। আশা করি আমরা সম্মান পাবো, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করাতে। আহ, জুনায়েদ জোহরা, প্রশ্ন তৈরি করার বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। অলরেডি প্রশ্নের নমুনা দিয়েছি, আপনার ওই নমুনা অনুযায়ী একটা স্ক্রিপ্ট দেখবেন, ওই নমুনা যা করেছে সেম। 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 10টা বোর্ড নির্বাচিত 10টা প্রশ্ন করতে হবে। তারপরে জোনায় আবার জোনায়েদ জোহরা ম্যাম, অন্তত সুন্দর বাঞ্ছনীয় ম্যাম, আমি আশা করব আপনি কোথা থেকে যুক্ত আছেন, আপনি স্কুলটা যদি একটা লিখতেন। এমডি ফাইম, অষ্টম শ্রেণীর ফাইম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তুমি যুক্ত হয়েছো, অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তোমরা নতুন যে একটা পরিমাণ যে পেয়েছো, দেখতে পেয়েছো অলরেডি কিভাবে প্রশ্নটি হবে। তুমি সেভাবে প্রস্তুত নাও। কোনো যদি তোমার কোনো পড়াশোনার কোনো বিষয় যদি, অবশ্যই নক করবে, আমরা চেষ্টা করব তোমার সকল বিষয়ে আমরা পরামর্শ দেব। ফাহিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি কোন স্কুলে যদি একটু লিখতে, তাহলে আমি আরো ভালো হতো। তোমার স্কুলের
যে আজকে লাইভে যুক্ত হয়েছো আমার সাথে, তুমি দেখছো, তোমাকে অসংখ্য তোমার জন্য শুভকামনা রইলো। আর তোমার কোনো সমস্যা হলে অবশ্যই নক করো। সালমান মুনি বলছেন 4টা অভিজ্ঞতা 100 নম্বর। হ্যাঁ ম্যাম, যতগুলা সিলেবাসে যতগুলা থাকবে ততগুলা, মনে করেন আপনার 5টা থাকুক না 2টা থাকুক বা 4টা থাকুক, সেই সবগুলো অভিজ্ঞতা মিলে আপনি কিন্তু প্রশ্নটা করবেন, সেটা 100 নম্বরের উপরে। আপনার যে 7টা থাকে 7টা অভিজ্ঞতা মিলে আপনাকে 100 নম্বর করতে হবে। বহু নির্বাচনী 7টা অভিজ্ঞতা থেকে করতে হবে, সংক্ষিপ্ত 7টা অভিজ্ঞতা থেকে করতে হবে, তারপর রচনামূলক করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো এই 7টা বিষয়ের উপর করতে হবে। সুতরাং সিলেবাস যতগুলো থাকবে ওই অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে হবে 100 নম্বর। হ্যাঁ, আমার সাথে যুক্ত আছেন গোলশান বেগম ম্যাম, কুমিল্লা থেকে যুক্ত আছেন। চালিয়ে যান ম্যাম, আপা অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন। আপনাদের অনুপ্রেরণা এগিয়ে যাচ্ছি, আশা দিচ্ছেন এই জন্য। আবারও একজন, আমি 9টা বাজে আশা করি শেষ করে ফেলবো। আমি একটু কমেন্ট গুলো পড়ি, কারা কারা যুক্ত আমার সাথে হচ্ছেন। সালামুনি ম্যাম, অসংখ্য আল্লাহ পাক আপনার ভালো রাখুক। আহ, দোয়া শুভকামনা রইলো। ম্যাম অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আজকে কিন্তু অসুস্থ, গলাটা কেমন দেখতে পাচ্ছেন, ঠান্ডা, গলা ভাঙ একবারে। কয়েকদিন ধরে অসুস্থ আছি, দৌড়ে দৌড়ে ছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। একটা সমস্যা ভুগছি, যেটা আমি গতকাল পোস্ট করেছি, যেটা অ্যালার্জি। আজকে 1 মাস ধরে অ্যালার্জি ভুগছি। এটা মানে হচ্ছে আমার যখন কখনো গরম হয়, আপনাদের ওই হয় কিনা আমরা জানি না। একটু সতর্ক থাকবেন সবাই। অ্যালার্জি যারা, আমি একটু তথ্য নিয়েছিলাম, যারা বুস্টার টিকাটা নিয়েছে প্রায় অনেকে তার হয়েছে, ডাক্তারের সাথে আমি পরামর্শ করেছিলাম। তো আমাকে প্রথমে প্রশ্ন করেছিল উনি আমাকে, আপনি কি বুস্টার টিকা নিয়েছেন কিনা? আমি কি হ্যাঁ বুস্টার টিকা নিয়েছি। আর আমার আমার আজকে 1.5 মাস ধরে এই সমস্যাটা। কি সমস্যাটা? আমার গাওটা ফুলে যায়, শুধু চুলকায় হাত পা। এবং অ্যালার্জি তো জিনিস, অ্যালার্জি জিনিস যত জিনিস খাবো দ্রুত ধরে, আপনি গরু মাংস খান, ডিম খান, তারপর হচ্ছে সোনা বুট খান, সেগুলা ধরার সাথে সাথে কিন্তু আপনার অ্যালার্জি হয়ে যায়। গরম প্লাস খাবারের সাথে গা ফুলে যায় একেবারে। কার হয় কিনা আমি জানি না। তো আমরা সতর্ক থাকবো, এটা কোনো নো টেনশন। আপনি অ্যালার্জি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খান, দ্রুত সমাধান পেয়ে যাবেন। আমার এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে। আগে আমার প্রতিদিন হতো, প্রতিদিন আমার গায়ে ফুলতো প্রতিদিন। এই কয়েকদিন আমি ওষুধ খাচ্ছি নিয়মিত, এখন আর হচ্ছে না। রংপুর, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার সাথে যারা যুক্ত আছেন, জাহিদুর রহমান স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত হয়েছেন। সবসময় অনুপ্রেরণা দিবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে ফেলেন। আমি লাইভ শেষ করে ফেলবো, আর একটু আছি, 2 মিনিট আছি, তারপর চলে যাব। আজকে লাইভটা আমি এখানে শেষ করব। যেতে চাই না তবু যেতে হয়, এটাই নিয়ম। আমার সাথে যুক্ত আছেন জাকিয়া সুলতানা ম্যাম। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাম, আশা করি আপনি ভালো আছেন, বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। আজকে লাইভটা কি বিষয় নিয়ে করেছি, যারা দেখতে পান নাই পরে আবার লাইভটা টেনও দেখতে পারবেন। এটা আমাদের ষষ্ঠ এবং নবম শ্রেণীর যে আমরা পরীক্ষা শিক্ষাবর্ষে যে মূল্যায়ন করব সেটা নিয়ে, শিক্ষণকালীন এবং বার্ষিক যে মূল্যায়ন করব কিভাবে, প্রশ্নটা করব কিভাবে, এবং রেজাল্ট কিভাবে তৈরি করব সেটা আমরা দেখিয়েছি। শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করব। আর যদি কেউ লাইভে কারা যুক্ত আছেন, হ্যাঁ অনেকেই যুক্ত হচ্ছেন, একটু শেষ আমরা আর 2 মিনিট আছি। সাইদা সুলতানা সাদিকা সুলতানা ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। বরিচং দিকে আছেন, বন্যা কবলিত ছিলেন, দোয়া রইলো শীঘ্রই আপনারা পরিপূর্ণভাবে ফিরে পাবেন। তারপর হচ্ছে শামসুল আলম রাজবাড়ী থেকে, স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। সালমা মুনি ম্যাম, ইনশাল্লাহ বুঝতে পেরেছি স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তারপরে যুক্ত ছিলেন মঞ্জিলা আক্তার ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছে। আর 1 মিনিট লাইভে আছি, কে যুক্ত আছেন আমার সাথে একটু কমেন্ট করবেন। আহ আহ, আমরা শেষ করব। আর আমি আবারও প্রিয় শিক্ষক এবং প্রিয় শিক্ষা, পরবর্তী লাইভটি দেখবে। তোমাদেরকে শিক্ষার্থীকে আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে লেখাপড়া মনোযোগ হও। আগে কি লেখাপড়া করছো, এই 2টা মাস পরিশ্রম করো, দেখো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর এখন তোমাদের পরীক্ষা পরিমার্জন অনেক দেখেছো, তোমার টিচারও দিয়েছে কিভাবে প্রশ্ন করবে, কিভাবে আসবে সেটা দিয়েছে। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা আমাদের শিক্ষার্থীকে দ্রুত আমাদের এই যে সিলেবাস সিলেবাসটা বুঝিয়ে দেব, প্রশ্নের আইটেম মান বন্টনটা বুঝিয়ে দেব, প্রশ্নটা কিভাবে হবে সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের শিক্ষার্থীকে বুঝিয়ে দেবো, যেন পরীক্ষার সময় আপনাকে প্রশ্ন নিয়ে শিক্ষার্থী প্রশ্ন না করে ম্যাম এটা
কি বা এটা কিভাবে, এটা যাতে না জানে। কেন আমরা একটা শিক্ষার্থীকে গড়ে তুলবো আমরাই। তো আপনার আরেকটা জিনিস আমি প্রায়ই এটা বলি, আ শিক্ষকের প্রাণ হচ্ছে শিক্ষার্থী। আর শিক্ষার্থীর প্রাণ হচ্ছে শিক্ষক। এই ২ টা আন্ডারস্ট্যান্ডিং এ একটা শিক্ষার্থী ভালো ফলাফল করে। তো প্রিয় কে কোথা থেকে যুক্ত আছেন? আমি যুক্ত নেব। যেহেতু আর কেউ কমেন্ট করেন নাই, আমি শেষ করব। তো প্রিয় সুধী, হ্যাঁ, যেতে চাই না, তবু যেতে হয়। এই হৃদপিণ্ডটা আছে দেখে আমি আজকে আপনাদের সাথে কথা বলেছি। যখন হৃদপিণ্ডটা বন্ধ হয়ে যাবে, দেওয়াটা থাকবে, কথার স্মৃতি থাকবে, আমার কর্মটা থাকবে, মানুষটা থাকবে। তো আশা করব আমরা যেহেতু শিক্ষক, জাতির কারিগর, আমরা আদর্শ শিক্ষক হিসেবে দেশে মাথা উঁচু করে দাঁড়াবো। আজকে যে লাইভে আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন, বার্ষিক পরীক্ষা মূল্যায়ন, বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে করবেন, প্রশ্নের নমুনা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। সেই প্রত্যাশা রেখে আজকে যারা আমার সাথে দেশ বা দেশের বাইরে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী যুক্ত ছিলেন, আমার আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো লাইভে, শিক্ষণীয় লাইভে নিয়ে আমি যুক্ত হব। আর সেই প্রত্যাশা রেখে আজকে আমি লাইভ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।